এপিসোডে শুনবেন বেশ কয়েকটি ঘটনা, ছোট বড় সব রকম মিলিয়ে বেশ কয়েকটি অদ্ভুত রোমহর্ষক ঘটনা শুনবেন। প্রথম ঘটনাটি তো একদম ফোকলোর, পরবর্তী যে ঘটনাগুলি শুনবেন সে ঘটনাগুলি আরেকটু অন্য রকমের ঘটনা, এবং আমার পরের ঘটনাগুলোও কিন্তু খুব ভালো লেগেছে। সবকটা ঘটনা মিলিয়ে আজকের এপিসোডটা আমার বেশ ভালো লেগেছে। অনেক ঘটনা নিজে সিলেকশন করেছি খুব ভালোভাবে যত্ন করে। শুনুন আজকের এপিসোড। আমি আপনাদের সাহায্যে, আপনাদের ভালোবাসায়, আপনাদের জন্যই আজকে আমরা এই জায়গায়। আমরা সব সময় কৃতজ্ঞ আপনাদের প্রতি। এভাবেই আমাদের প্রেত কথা শুনতে থাকুন। লাইক করে দিন এপিসোডটিকে, সাবস্ক্রাইব না করলে করে ফেলুন সাবস্ক্রাইব ঝটপট করে। অপেক্ষার কি আর করছেন, চলুন শুরু করা যাক আজকের এপিসোড। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। নভেম্বর মাসের শেষ এপিসোড আজকে, আমাদের সকলের প্রিয় নভেম্বর। কারণ নভেম্বর শেষ হলেই বছরটা শেষ হয়ে যায় বলে মনে হয়। ডিসেম্বর মাস চলে আসে এবং নতুন বছরের প্রস্তুতি শুরু হয়ে যায়। এই নতুন বছরে আমাদের প্রেত কথারও নানান রকম প্রস্তুতি আছে। তার মধ্যে আজকের এই নভেম্বরের শেষ এপিসোডটি আপনারা এনজয় করুন। প্রথম ঘটনাটি বেশ অন্যরকম লাগবে, আশা করছি আপনাদের ভালোই লাগবে। যেমনভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় গৌরবদা, আশা করি তুমি ভালোই আছো। আমি রিয়াজ তালুকদার, বাংলাদেশের টাঙ্গাইল জেলা থেকে বলছি। প্রথমেই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার অগোছালো লেখার মধ্যেও জিনের মাছ খাওয়ার ঘটনাটি তুমি তোমার মনোমুগ্ধকর কণ্ঠে এতটা জীবন্ত করে তুলেছিলে যে আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম। এত দ্রুত 555 এপিসোডে ঘটনাটি শোনা যাবে এটা আমি কখনোই কল্পনা করিনি। নানুবাড়ির আত্মীয়রা ঘটনাটি আগেই জানতেন, কিন্তু তোমার কণ্ঠে সেই ঘটনাটি শুনে তারা নতুন করে যেন আরেকবার ঘটনার ভিতরে ঢুকে গেল। সবাই এখন তোমার কণ্ঠের এক বিশাল ভক্ত হয়ে গেছে। তাই আজ আবারও চলে এলাম আমার মায়ের ছোটবেলায় মা এবং নানুর সাথে ঘটে যাওয়া ঘটনা। সত্যিকারের ভৌতিক এবং ভয়ঙ্কর একটি ঘটনা। প্রায় 30 বছর আগের কথা। আমি নানুর মুখেই শুনেছি সবকিছু। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে আসছি। প্রথমে একটু বর্ণনা দিই। আমার মা এবং মামারা ছিলেন 5 বোন এবং 3 ভাই। মা ছিলেন বোনদের মধ্যে মেজো। দেখতে সুন্দরী হওয়ায় প্রায় বদনজর লেগে থাকতো, অসুখ বিসুখ পিছু ছাড়ত না। আমার নানা ছিলেন কৃষক। নানুবাড়ির পরিবেশটা একটু আলাদা ধরনের ছিল। মেইন রাস্তাটা থেকে একটু ভিতরে কাঁচা রাস্তার পাশে বাড়ি। চারিদিক নীরব, মাঝে মাঝে শুধু দূরে শেয়ালের ডাক শোনা যেত। পাশেই বিশাল চাষের জমি, আর বাড়ির সামনে বড় একটা পুকুর। পুকুর পাড়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা 2টা 100 বছরের পুরনো কাঁচা মিষ্টি আম গাছ। পুকুরের পাড়ে একটি খেলার মাঠ, আর মাঠের পর অনেক বড় বেতের আড়া। গভীর রাতে সেখান থেকে নানা রকমের ভয়ঙ্কর ডাক ভেসে আসত। পাশ দিয়ে কাঁচা রাস্তা চলে গেছে অন্য একটি গ্রামের দিকে। মাঘ মাসের শুরু। গ্রামে তখন যেন বরফের কামড়। হাড় কাঁপানো শীত, নিঃশ্বাস নিলেই কুয়াশার ধোঁয়া বের হয়। সেদিন সন্ধ্যায় বাড়িতে পিঠে পুলির উৎসব হলো। নলেন গুড় আর নারকেলের গন্ধে পুরো বাড়িটা ম করছিল। ছোটরা খেলছে, বড়রা হাসছে। পুরো বাড়িতে এক ধরনের আনন্দের আলো ছিল। পিঠে বানানো শেষ হতে হতে অনেকটা রাত হয়ে যায়। বাড়ির সবাই একে একে ঘুমিয়ে পড়ে। নানু তখন ঘুম না করে থালা বাসন ধোয়ার জন্য পুকুরে যেতে প্রস্তুতি নেয়। কুয়াশায় মোড়া জোছনা রাত। চারিদিকে এক অদ্ভুত নীরবতা, যেন গ্রামের সবকিছু ঠান্ডায় জমে গেছে। শুধু দূরে কোথাও থেকে মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। নানু যখন পুকুরের দিকে হাঁটছিল, পায়ের নিচে ভেজা ঘাসের চপ চপ শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। পুকুরে গিয়ে নানু প্রথমে অবাক হয়ে গেল। চাঁদের আলোটা কেমন যেন অস্বাভাবিকভাবে পুকুরের মাঝ বরাবর ঝিলমিল করছে। মনে হয় কুয়াশা বেশি, তাই আলোটা এমন দেখাচ্ছে, এটাই মনে মনে ভাবল নানু। ঠান্ডা পানি স্পর্শ করতেই হাত কেঁপে উঠল। তবুও দ্রুত থালা বাসন মাজতে শুরু করলেন। ঠান্ডার বিরক্তিতে নানু একটু জোরে মাজছিল, আর সেই শব্দ চারপাশের নীরবতা ভেদ করে প্রতিধ্বনির মতো ফিরে আসছিল। ঠিক তখনই পুকুরের মাঝের আলোটা হঠাৎ যেন আরো তীব্র হয়ে উঠল। কুয়াশা একটু সরতেই নানু যা দেখল সেটা হলো পুকুরের ঠিক মাঝখানে একটা
বিশাল কুচকুচে কালো 2 মাথাওয়ালা সাপ, অন্তত 8 ফুট লম্বা, পুরু এবং শক্ত শরীর। 2 মাথার উপর জলজলে উজ্জ্বল দুটো বস্তু, যার উপর চাঁদের আলো পড়ছিল। চাঁদের আলো পড়ে মাথার দুটো যেন আগুনের শিখার মতো ঝলসে উঠছিল। সাপটির ঠিক পাশেই কুঁচকে থাকা তাজা খোলস, মানে সাপটি মাত্র খোলস বদলেছে, সে কারণে শরীরটা আরো অস্বাভাবিকভাবে চকচক করছে। নানু বিশ্বাস করতে পারছিলেন না চোখের সামনে এটা কি দেখছিলেন। 2 মাথাওয়ালা সাপ। নানুর শরীর ঠান্ডায় না আতঙ্কে কাঁপতে লাগলো নানু জানে না, তবুও নানু চাইলেও যেন চোখ সরাতে পারছিল না। এক অজানা আকর্ষণে নানুর চোখ সেদিকে যেন জমে গেল, যেন কোনো কিছুই তার আর নিয়ন্ত্রণে নেই। হঠাৎ করে নানু অনুভব করলো কেউ যেন তাকে শূন্যে তুলে বাড়ির উঠোনের দিকে ছুঁড়ে ফেলল। প্রচণ্ড ব্যথায় নানু জ্ঞান হারায়, কিন্তু কোনো কথা বলতে পারে না বা চিৎকার করতে পারে না। নানা ফজরের অনেক আগেই উঠে যেতেন ধানের মলম দেওয়ার জন্য। ধান গাছ থেকে ধান আলাদা করার পর অবশিষ্ট যে ধানটুকু থেকে যেত তা গরুর সাহায্যে গরু দিয়ে পাড়িয়ে আলাদা করা হতো। একে মলম বলা হয়। উঠে নানা নানুকে অচেতন অবস্থায় দেখে অনেকটা ভয় পেয়ে যায়। বাকিদের ডেকে নানুকে ঘরে নিয়ে যায়। প্রচণ্ড ঠান্ডায় নানুর হাত পা অনেক ঠান্ডা হয়ে যায়। খালামুনিরা নানুর হাতে পায়ে গরম তেল মালিশ করে। কিছুক্ষণ পর নানুর জ্ঞান ফেরে, কিন্তু অবাক করা বিষয়, কাল যে ব্যথা অনুভব হয়েছিল আজ তার কিছুই অনুভব হচ্ছিল না। কিন্তু এক রাতে তো এই ব্যথা কমা সম্ভব নয়। জ্ঞান ফেরার পর নানা আলাদাভাবে জিজ্ঞাসা করে, কি হয়েছিল তোমার? ওভাবে অচেতন হয়ে পড়ে গেছিলে কেন? নানু সবটা খুলে বলে নানার কাছে। নানা কিছুটা আতঙ্কিত হয় এবং বলে, বাচ্চাদের এসব কিছু বলো না, তারা অযথা ভয় পাবে। আমি সময় করে সাপুরে ডেকে এনে বাড়িটা দেখিয়ে নেব। নানা সাধারণ সাপ ভেবে বিষয়টাকে অতটা গুরুত্ব দেয় না। সে তো আর জানতো না যে এই ছোট অবহেলা তার পরিবারের ভবিষ্যৎকে কতটা হুমকির মুখে ফেলতে যাচ্ছে। এরপর থেকে নানুর চলাফেরা, আচরণ সবকিছুতে অনেক পরিবর্তন চলে আসে। নানু সব সময় চুপচাপ থাকে, কারোর সাথে বেশি প্রয়োজন ছাড়া কথা বলে না। তারপর এক রাতের ঘটনা। নানু ঘুমিয়েছিল। ঘুমের মধ্যে নানু স্বপ্ন দেখে বিশাল বড় একটা সাপ, 2 মাথাওয়ালা সাপ। সেই সাপটা নানুর ঘরের সিলিং বেয়ে ঠিক নানুর খাটের উপর এসে ঝুলছে। 2 জোড়া চোখ যেন জ্বলন্ত লাভার মতো জ্বলছে, আর শরীরটা কালো কুচকুচে। সাপটি এবার এক কর্কশ কণ্ঠে কিন্তু শান্ত স্বরে বলে ওঠে, ভয় পাচ্ছিস? ভয় নেই, আমি মারিদদের একজন। সাপের রূপ নিয়ে বহু বছর ধরে পুকুরের পদ্ম ফুলের নিচে বসবাস করি। এই বলতে বলতে সাপের লাল চোখ দুটো হঠাৎ করে আরো জ্বলে ওঠে আর বলে, শুধুমাত্র পূর্ণিমার রাতে খোলস ছাড়ার কয়েক মুহূর্তে আমরা দৃশ্যমান হই, আর সেই মুহূর্তে আমাদের যারা দেখে তারা আর জীবিত থাকতে পারে না, তাদের চরম মূল্য দিতে হয়। নানুর কপালের কাছে নেমে এসে সাপটা ঠান্ডা বাতাস ছড়ে দিয়ে বলল, তোকেও সেই মূল্য দিতে হবে, তবে অন্যভাবে। তোর মেয়ে জমিকে চাই, তার প্রতি আমার নজর তার জন্মের পর থেকেই। ওই কারণেই তুই সেদিন রাতে বেঁচে ফিরেছিলি। আজও তুই বেঁচে আছিস শুধু ওর জন্য। তারপর লেজ তুলে খাটের পাশে মেঝেতে প্রচন্ড জোরে আঘাত করে সাপটা। মাটিটা কেঁপে হঠাৎ করে ফাঁকা হয়ে যায়। ধীরে ধীরে সে মাটির নিচ থেকে উপরে উঠতে লাগলো সোনায় ভরা একটা পুরনো কলসি। সাপটা ফিস ফিস করে বলল, তোর মেয়ের বদলে তুই এত সোনা পাবি, তোর ঘর সোনার আলোয় ভরে যাবে, কিন্তু কাউকে কিছু বলতে পারবি না, তাহলে তোর অনেক বড় ক্ষতি করব। নানু সেই জমে যাওয়া চোখের দিকে তাকিয়ে আছে, তার কথা বলার শক্তিও নেই। সাপটা সিলিং এর দিকে উঠে যেতে যেতে বলল,
আমি আবার আসবো, কিন্তু পরের বার তোর মেয়ের রূপে। নানু ঘুমের মধ্যেই চিৎকার করে কাঁদতে কাঁদতে ঘুম থেকে জেগে ওঠে। নানুর চিৎকারে সবাই আতঙ্কিত হয়। সবাই কারণ জানতে চাইলে নানু ভয়ে কাউকেই কিছু জানান না, কারণ নানুর এইসব বিষয়ে কিছুটা ধারণা ছিল। সে বুঝেছিল কাউকে জানালে ব্যাপারটা ক্ষতির দিকে যেতে পারে। এরপর থেকে নানু মেজ মেয়ে মানে আমার মাকে সবসময় নিজের কাছে রাখে, দূরে কোথাও যেতে দেয় না। একদিন দুপুরে নানু মাকে গোসল করিয়ে উঠোনের রোদে বসায়। সবাই স্কুলে যায়, কিন্তু মা অসুস্থ থাকায় স্কুলে যায় না। মায়ের চুলগুলো ছিল অনেক বড় এবং ঘন, যার ফলে নানু চুল ছেড়ে দেয় রোদে শুকোবে বলে। তেলের শিশি থেকে তেল ঢেলে নানু মায়ের মাথায় তেল মালিশ করতে থাকে। এমন সময় ঘরের টিনের চালে মাটির ঢিল ছুড়লে যেমন শব্দ হয় তেমন শব্দ হতে থাকে, অনবরত, যেন শিলাবৃষ্টি হচ্ছে। আর আম গাছে একটা অদ্ভুত নাড়াচাড়া লক্ষ্য হয়। এত ঢিল পড়ছে, কিন্তু কোনো মাটির টুকরো বা কিছুই চোখে পড়ছে না, যেন অদৃশ্য কোনো কঠিন পদার্থ টিনের চালে অনবরত আঘাত হানছে। নানু এবার অনেকটা আতঙ্কিত হয়ে যায়। মা এসবের কিছুই টের পাচ্ছিল না, যেন সবটা শুধু নানুর সাথেই হচ্ছে, আর কেউ কিছু দেখছে না বা শুনছে না। কয়েক মিনিট পরেই সব নীরব, স্থির, প্রকৃতি অস্বাভাবিকভাবে নীরব। এমন সময় নানু ঘুঙুরের শব্দ পায় পুকুরের চারপাশ থেকে। আর এক অদ্ভুত শব্দ, না ছিল কোনো গান, না ছিল কোনো সুর, এই যেন অন্য জগতের কোনো আওয়াজ। পুকুরের দিকে তাকাতেই নানু যা দেখে তার হৃদয়ে হিম হয়ে যায়। শরীরের রক্ত যেন শুকিয়ে যায়। দেখে ঠিক মায়ের মতো কেউ পুকুরের পাড় দিয়ে হেঁটে বেড়াচ্ছে, সারা শরীরে সোনার অলংকার, পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে ঢাকা। মাথায় জলজল করছে এক আলোকিত উজ্জ্বল বস্তুর তৈরি মুকুট। পুকুরের উপর দিয়ে হেঁটে আসছে। নানু এসব দেখে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর নানু একদমই বদলে যায়। কারোর সাথে একদমই কথা বলে না, একা একা থাকে এবং বারবারই সে জিনটাকে মায়ের রূপ নিয়ে আসতে দেখে। যখনই দেখতে পেত তখনই নানু বলে উঠত, হয়েছে, আবার চলে আসছে। আমি বারবার বলি আমি আমার মেয়ে দেব না, তাও আমার কথা শোনে না। হয়েছে, ঘুঙুরের ঝুমঝুম শব্দ করতে করতে আসে। এই বলেই নানু জ্ঞান হারায়। ধীরে ধীরে নানুর মাথায় চুলের জটা বাঁধতে শুরু করে। এরপর নানা এই বিষয়ে নানুকে অনেক জেরা করে, আর নানু সবটা বলে। নানা এলাকার এক কবিরাজ আনে, কবিরাজকে সবটা বলা হয় এবং কবিরাজ নিজের মতো করে চিকিৎসা শুরু করে। পুকুর পাড়ে যেতেই কবিরাজ ভয়ঙ্কর কিছু অনুভব করে। সে বুঝতে পারে এই কাজ তার সাধ্যে নেই। কবিরাজ নানাকে সবটা খুলে বলে, এ হচ্ছে মারিদ জাতের জিন, এ আমার সাধ্যে নেই। আমি সেই সাথী জিন দ্বারা চিকিৎসা করি যারা ওর তুলনায় অনেক দুর্বল। আমি আপনাকে এক হুজুরের সন্ধান দিচ্ছি, এই কাজ পারলে একমাত্র উনিই পারবেন। মাকে আর নানুকে একটা তাবিজ দিয়ে কবিরাজ বিদায় নেয়। ফলে নানা আরো দুশ্চিন্তায় পড়ে যায়। এরপরে যা ঘটল, এই বিপদের আশঙ্কাই নানু করেছিল। পরের দিন রাতে সবাই যার যার ঘরে শুয়ে পড়ে। নানা চলে যায় বড় পুকুরটির পাহারায়। নানু নিজের বিছানায় আধ ঘুম অবস্থায় শুয়ে আছে। চারপাশে এক ঠান্ডা, স্তব্ধ, নীরব পরিবেশ। দূর থেকে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে না। এমন সময় সেই ঘুঙুরের আওয়াজ ভেসে আসছে বাড়ির উঠোন থেকে। উঠোন থেকে শব্দটি নানুর ঘরের দিকে আসছে। ভয়, আতঙ্কে, এত ঠান্ডাতেও নানু ঘামতে থাকে। নানু দেখতে পায় দরজার উপর ফাঁকা জায়গা দিয়ে সেই ভয়ঙ্কর সাপটি ঘরে প্রবেশ করে। মুহূর্তেই সাপটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। সাপটার শরীরের উপর হঠাৎ করে চিড়ে যাওয়া ফাটল তৈরি হতে থাকে। ফাটলগুলোর ভিতর থেকে লালচে সাদা আগুনের মতো আলো বেরোতে থাকে। মাংসের ছিঁড়ে যাওয়ার শব্দে পুরো চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। তার দুই চোখ ভয়াবহভাবে বড় হতে থাকে, রক্তাভ, গোলাকার, ঠিক যেন মানুষের চোখের মধ্যে নরকের আগুন ভরা। চোখ দুটো এমন ভাবে জ্বলে
যে দেখা মাত্রই বুকের ভিতর শীতলতা নেমে আসে। সাপের লম্বা লেজটা হঠাৎ দুই ভাগ হয়ে ধীরে ধীরে মানুষের মতো গা ছমছমে হাড়গোড়যুক্ত পায়ের রূপ নেয়। আঙুলগুলোর শেষে লোহার মতো বাঁকানো নখ, যা জমিন ছুঁতেই মাটি চেনার শব্দ হয়। সাপের মাথা দীর্ঘ হতে হতে বিকৃত হয়, একটা অর্ধ মানুষ অর্ধ দানবীয় আকৃতিতে রূপ নেয়। দাঁতগুলো এক একটা দাঁত ছুরির থেকেও লম্বা, আর মুখের কোণ থেকে ধোঁয়া বের হয়। মারিদ জিন একটা গর্ভিল ভীত কাঁপানো গর্জন করে, যেন হাজারটা সাপ একসাথে ফোঁস করছে, আর কোনো প্রাচীন দানব একই সাথে হাসছে। গর্জনের তাপে চারপাশের বাতাস গরম হয়ে ওঠে। ভয়ঙ্কর দানবটি এক ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, তোকে বলেছিলাম না কাউকে কিছু না বলতে, তুই বলেছিস। এবার দেখ আমি কি করি, তোকে প্রতিদান দিতে হবে। এই বলে সে এক ভয়ঙ্কর কালো ছায়ার মতো বেরিয়ে যায়। আর নানু গোয়াল ঘরে গরুর চিৎকার শুনতে পায়। সকালে জ্ঞান ফেরার পর এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় সবাই। গোয়াল ঘরে একটা গরু আর জীবিত নেই। গরুগুলো শরীর বিশেষ ক্রিয়ায় নীল রং ধারণ করেছে। নানুর বুঝতে বাকি রইল না কাজটি কার। এরপর মায়ের শরীর আরও খারাপ হতে শুরু করে। পরিবারের উপর নেমে আসে এক ভয়ঙ্কর কালো ছায়া। নানা আর দেরি না করে কবিরাজের দেয়া সেই ঠিকানায় চলে যান। হুজুরের নাম ছিল হজরত মনির শাহ আলম। তিনি বহু বছর ধরে জিন, পরী এবং অদৃশ্য দুনিয়ার সাথে লড়াই করছেন। তার পোষা জিনগুলো অনেক শক্তিশালী। নানা হুজুরকে অনুরোধ করে সে রাতেই বাড়ি নিয়ে এলেন। গভীর রাত, কুয়াশায় ডুবন্ত রাস্তা দিয়ে যখন তিনি বাড়ির সামনে পৌঁছলেন, তখন চারিদিক নিস্তব্ধ, কিন্তু তার অনুভূতিতে অন্য কিছু। বাড়িতে ঢুকেই তিনি থেমে গেলেন। চোখ বন্ধ করে ধীরে ধীরে বললেন, এ বাড়ির উপর এত ভারী ছায়া পড়েছে। এটা সাধারণ জিন না, এটা বহু শতাব্দী পুরনো মারিদ জিন। উঠোনে একটা গোল বৃত্ত থাকে, সেখানে নানুকে বসানো হয়। বাড়ির সবাইকে এক পাশে দাঁড় করিয়ে হুজুর দোয়া কালাম পড়তে শুরু করেন, এবং অনেক সময় পর জিনটিকে নানুর উপর হাজির করানো হয়। সাথে সাথে নানুর চোখ লাল হয়ে যায়। চারপাশের সবাই ভয় এবং উত্তেজনায় কাঁপতে শুরু করে। নানু যেন আর নানু নেই, তার শরীরটা ধীরে ধীরে কাঁপতে কাঁপতে শক্ত হয়ে উঠেছে। মুখটা বিকৃত, দাঁতগুলো এমনভাবে বের হয়ে আছে যেন যে কোনো মুহূর্তে কাউকে ছিঁড়ে ফেলবে। নানু হঠাৎ গর্জন দেয়, ওই লোকটাকে বের করে দে, সে আমাকে পোড়ায়। হুজুর বললেন, কে তুমি? আল্লাহর নামে বলো, তুমি কোন জাতের জিন? নানুর গলা হঠাৎ বদলে গেল, গভীর ভারী গর্জনের মতো। আমি আগুনের সন্তান, তুমি আমাকে বের করতে পারবে না হুজুর। তোমার দোয়া আমার গায়ে আগুনের মতো লাগে। হুজুর তার মিসওয়াকটা উঁচু করতেই নানু চিৎকার করে উঠল। আশেপাশের গাছ কেঁপে উঠল। বাতাসে বারুদের গন্ধ ছড়িয়ে গেল। গোয়াল ঘর থেকে কালো ধোঁয়া উঠতে লাগলো। মারিদের উপস্থিতি নিশ্চিত। হুজুর চোখ বন্ধ করলেন, শুরু করলেন বিভিন্ন সূরা। প্রথম লাইন পড়তেই নানু হাউমাউ করে কাঁদতে লাগলেন। দ্বিতীয় লাইন পড়তেই তার শরীর মাটির উপর ঘুরতে লাগলো, যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। তৃতীয় লাইন শেষ হতেই নানুর গলা থেকে আর্তনাদ বেরিয়ে এলো, থামো থামো, তোমার কণ্ঠ আমার গায়ে আগুনের বৃষ্টি ফেলে। জিনটি বলে ওঠে, আমি অনেক শক্তিশালী, আমি মেয়েটাকে নিয়ে যাব। তারপর হুজুর গর্জন করে ওঠে, আল্লাহর কালাম পড়তে শুরু করে। মনির শাহ আলম তার চাদরের ভিতর থেকে একটা পুরনো তালাবদ্ধ লোহার কলস বের করেন। তিনি গম্ভীর কণ্ঠে বলেন, এ কলস আগুনেরও আগের কলস। একবার কারো আত্মাতে বন্দী হলে 1000 বছরেও বের হতে পারে না। তিনি দ্রুত দোয়া পড়তে লাগলেন। হঠাৎ কলসের মুখ থেকে অদ্ভুত সিটির শব্দ বের হতে লাগলো, যেন ভিতর থেকে শক্ত কিছুকে টেনে নেওয়া হচ্ছে। মারিদ বুঝলো তাকে টেনে নেওয়া শুরু হয়েছে। সে পাগলের মতো চিৎকার করতে লাগলো। হঠাৎ নানুর গলায় এক কালো ছায়া দেখা গেল। নানুর মুখ দিয়ে এক কালো ছায়া বের হতে লাগলো। একটা ঝড়ের মতো আলো তাকে পাক খাইয়ে সরাসরি কলসের ভিতর ঢুকিয়ে দিল। তার সাথে সাথে কলসের ঢাকনা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তামার তালা নিজে নিজেই লেগে গেল। এক মুহূর্তেই যেন সব নিস্তব্ধ। হাওয়া থেমে গেল, বাতাসের গন্ধ সাধারণ হয়ে গেল, রাত আবার স্বাভাবিক হয়ে গেল। এরপর নানু কিছুদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। নানা বাড়ির পুকুরটি ভরাট করে দেন। তারপরেও কিছুদিন সেখানে সাপের বাচ্চা দেখা যেত, কিন্তু আগের মতন তেমন কোনো সমস্যা হয়নি। এখন সেই পুকুরের উপর মামা নিজের বাড়ি করেছেন এবং এখন সবই স্বাভাবিক।
আজকে এই পর্যন্তই। অনেক বড় হয়ে গেল ঘটনাটি। নানু বলতে চাইছিল না, ভয় পাচ্ছিল আগের কথা মনে করে। তবে তোমার কণ্ঠে ঘটনাটি শোনার প্রতীক্ষায় রইলাম। যদি সিলেক্ট হয় জানিও। আমার ছোট বোন আলফি তোমার অনেক বড় ভক্ত, ওকে একটু হাই করে দিও। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হাই আলফি। এবং একটা দারুণ অ্যাডভেঞ্চারাস গল্প শুনলাম বেসিক্যালি রিয়াদের কাছ থেকে। রিয়াদ বরাবরই খুব সুন্দর ঘটনা লিখে পাঠায় এবং এই ঘটনাগুলোর মধ্যে অনেক ফোকলোর্স জড়িয়ে আছে। ফোকলোর্স শুনতে আমাদের সকলেরই খুব ভালো লাগে এবং আশা করি আপনাদেরও এরকম ফোকলোর্স শুনতে ভালো লাগে, যেখানে কিনা ইচ্ছাধারী সাপের ঘটনা থাকে অথবা কোথাও কোথাও থাকে যেখানে সাপের হয়তো দুটো মাথা বা অন্য কোনো জিন সাপের রূপে রয়েছে। এই ঘটনাটা আমার বেশ ভালো লাগলো। এই ধরনের ফ্লেভারের ঘটনা আমার বেশ ভালো লাগে শুনতে এবং আমি মনে মনে ভাবি এটা যখন ভিজুয়ালি যদি দেখানো যায় তাহলেও বা কতটা না ভালো লাগবে। রিয়াদ, থ্যাংকস আ লট আমাদেরকে এত সুন্দর ঘটনা পাঠানোর জন্য। আজকের পরবর্তী ঘটনায় চলে যাব। আপনারা একটু বেশি বেশি করে আমাদেরকে এখন ঘটনা পাঠান, আমাদের একটু বেশি বেশি ঘটনা লাগবে এবং আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কিছুতেই এগিয়ে যেতে পারবো না। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন prettkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিন ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। চলুন আজকের পরবর্তী ঘটনায় চলে যাওয়া যাক। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। বহু জায়গার বহু ইতিহাস থাকে, বহু ঘটনা লুকিয়ে থাকে এবং সেই ঘটনাগুলি যখন আমাদের সামনে হঠাৎ করে নতুন করে ঘটতে শুরু করে তখন আমরা অনেক সময় হিসেব মেলাতে পারি না। এই ঘটনাটা শুনুন। আমার মনে হয় এই ঘটনাটা অনেকটা সেরকমই ঘটনা হবে যে ঘটনার হিসেব মেলানো যাবে না। মেডিকেল কলেজের হস্টেলে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা। আমি অনুরাগ পাল। নমস্কার গৌরবদা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনুরাগ, বর্তমানে ব্যাঙ্গালোরে পড়াশোনার জন্য রয়েছি, নিজের শহর থেকে দূরে। যখন থাকি তখন প্রতি রাতে তোমার গলায় নিজের মাতৃভাষায় ঘটনা শুনতে শুনতে মনে হয় যেন নিজের শহরেই রয়েছি। যাই হোক, আজ আমি দুটো ঘটনা শেয়ার করছি। দুটোই আমার দাদার সাথে ঘটে, তার মেডিকেল কলেজে পড়াকালীন সেই কলেজের হস্টেলে। আমি দাদার কাছ থেকে এই ঘটনাগুলো জানতে পারি, কিন্তু কিছু কারণবশত আমি মেডিকেল কলেজটির নাম গোপন রাখলাম। ঘটনাটা যখন ঘটে দাদা তখন প্রথম বর্ষের ছাত্র। দাদা মেডিকেল কলেজে পড়াশোনার সাথে সাথে সেই কলেজের হস্টেলেই থাকতো, যেহেতু আমাদের বাড়ি সেই কলেজটি থেকে অনেকটাই দূরত্বে। দাদা হস্টেলে একটা ঘরে 3 জনের সঙ্গে থাকতো। বেশ কিছু মাসের মধ্যে দাদা লক্ষ্য করে হস্টেলের বেশ কিছু ঘর বাইরে থেকে তালা বন্ধ এবং সেই তালার উপর মালা তাবিজ সহ অনেক কিছু জড়ানো। আর বছরের পর বছর যেন সেগুলো ওরকম ভাবেই রয়েছে, সেগুলোকে খোলা হয়নি। সন্দেহ হওয়া স্বাভাবিক। দাদার ততদিনে বেশ কিছু সিনিয়রের সঙ্গে আলাপ হয়ে গেছে, তো তাদেরকে দাদা জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, এরকম সব ঘরগুলোতে এরকম মালা বা তাবিজ এরকম জড়ানো কেন? কিন্তু কেউই কিছু বলতে চায় না, ব্যাপারটাকে সবাই এড়িয়ে যায় তখনকার মতো। তো এর উত্তর পেতে দাদাকে বেশি দিন অপেক্ষা করতে হয়নি, কারণ একদিন দাদার সাথে আলাপ ঘটে ওই কলেজেরই এক ফাইনাল ইয়ারের সিনিয়রের। তাকে দাদা জিজ্ঞাসা করে যে কি ব্যাপার। তো সে জানায় যে আসলে অনেক স্টুডেন্ট এমন থাকে যারা পড়াশোনার ভার, পরিবারের চাপ, পার্সোনাল লাইফ বা যে কোনো ঝামেলায় জড়িয়ে যাওয়ার পর আর ঠিক রাখতে পারে না নিজেকে এবং নিজের জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত করে ফেলে, সেটা হলো আত্মহত্যা। তেমনি এই হস্টেলেও আত্মহত্যায় মারা যায় বহু ছাত্র। যদিও গত 2-3 বছর ধরে এই সংখ্যাটা কমেছে। তো এমনই কিছু ছেলে যাদের আত্মার মুক্তি ঘটে না, তারা থেকে যায় এমন ঘরগুলোতে, আর তাদের ভয়ে এই ঘরগুলোতে কেউ থাকতে পারে না। তার সাথে যারা থাকতো তারা তো থাকেই না, আর নতুন কোনো ছাত্র এলেও তারাও থাকতে পারে না, নাকি তাদের থাকতে দেয় না সে আত্মাগুলো, কে জানে। এরকম যেই ঘরগুলোকে নিয়ে বেশি আতঙ্ক, সেগুলোতে পুজো করিয়ে তান্ত্রিক পীর বাবার দেওয়া মন্ত্রপুত তাবিজ তালার সঙ্গে লাগিয়ে রাখা হয়। দাদা যদিও কিছুটা এরকমই আন্দাজ করেছিল, তাই সে খুব একটা হতবাক হয় না। এভাবেই কেটে যায় দাদার ফার্স্ট ইয়ার। কখনো তাকে এরকম কোনো ঘটনার সম্মুখীন হতে হয়নি এবং সে এটাই প্রার্থনা করতো যে যেন এমন ঘটনার সম্মুখীন না হতে হয়। কিন্তু প্রথম বর্ষের পর দাদা যখন ছুটি শেষ করে আবার হস্টেলে ফেরে, তখন দাদার মধ্যে একটা পরিবর্তন হয়। দাদার নতুন ঘর হয় পাশের বিল্ডিংয়ের 2য় ফ্লোরে। যেহেতু আগের বছর বিল্ডিং আলাদা ছিল, তাই এই দিকে দাদা তেমন খুব একটা আগে আসেনি।
তো প্রথম দিন দাদা যখন ওর নতুন ঘরে গিয়ে পৌঁছয় তখনও বাকি দুজন মানে দাদার যে রুমমেট যারা দুজন আছে তারা আসেনি। সেদিন রাত্রিবেলা দাদা তাড়াতাড়ি শুয়ে পড়ে, যেহেতু অনেকটা ট্রাভেল করে বাড়ি গেছে, ক্লান্ত ছিল সেদিনটা বেসিক্যালি। সেদিন রাতে হঠাৎ করে দাদার ঘুম ভেঙে যায় এবং দাদা লক্ষ্য করে যে তার সারা শরীরটা ঘামে ভিজে গেছে। দাদা উপর দিকে তাকায়, দেখে ফ্যান বন্ধ হয়ে গেছে। দাদা ভাবলো হয়তো পাওয়ার কাট হয়েছে। জানলার বাইরে তাকাতে দেখে যে বাইরে স্ট্রিট লাইটটা দিব্যি জ্বলছে। তাহলে কি হলো? দাদা উঠলো, উঠে একটু জল খেয়ে ফ্যানের সুইচটা একবার বন্ধ করে চালাতেই আবার ফ্যানটা চলতে শুরু করে দিল। তো দাদা ভাবলো হয়তো কোনো সমস্যা হয়েছিল। তো দাদা আরো নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল। সেদিন রাত্রিবেলা কিন্তু কিছু আর ঘটেনি। পরের দিন দাদা জানতে পারে যে সেদিনকেও তাকে একাই থাকতে হবে, কারণ তার বাকি রুমমেটরা সেদিনও আসেনি, পরের দিন আসবে। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এসে দাদা কিছু কাজকর্ম মিটিয়ে শুয়ে পড়ে। হঠাৎ করে রাত 2টো নাগাদ দাদার ঘুম ভেঙে যায়। দাদা একটু তন্দ্রার মধ্যেই দেখতে পায় যে ফ্যানটা আবার বন্ধ হয়ে গেছে এবং দাদা ঘেমে গেছে। কিন্তু এবার উপরে তাকাতেই দাদা যা দেখলো তাতে তার পিঠ দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। দাদা দেখছে একটা ছেলের বডি ফ্যান থেকে ঝুলছে, একটা বডি, আর পাটা দাদার বুকের উপর থেকে 1 কি 2 আঙুল উপরে ঝুলছে কন্টিনিউয়াসলি। মানে একটা ছেলে ফ্যানে গলায় দড়ি দিয়ে রয়েছে আর ঠিক তার নিচে খাটে শুয়ে রয়েছে দাদা। জাস্ট ভাবো। সে রাত্রিবেলা দাদা জ্ঞান হারায়। পরের দিন সকালে কলেজ যাওয়ার জন্য যখন দাদার বন্ধুরা দাদাকে ডাকতে আসে এবং বারবার ডাকার পরও যখন দাদা দরজা খোলে না, তখন দরজা ভেঙে তারা ঘরে ঢোকে এবং দেখে দাদা অচেতন হয়ে খাটে পড়ে আছে। গোটা ঘরের জিনিসপত্র উলটপালট হয়ে গেছে, যেন একটা বড় ঝড় বয়েছে রাত্রিবেলা। সঙ্গে সঙ্গে তারা দাদার চোখে মুখে জলের ঝাপটা দেয় এবং বেশ কিছুক্ষণ পর দাদার জ্ঞান ফেরে। দাদা কাউকে কিছু না বলেই চলে আসে সেদিন বিকেলবেলায় আমাদের বাড়ি। তারপর থেকে দাদার 10 দিন তুমুল জ্বর এবং দাদাকে যখন হস্টেলে আবার দিয়ে আসা হয় তখন দাদার ওই বিল্ডিংয়ের দিকে যায়নি। তার আগেই বিল্ডিংয়ের একটা ঘরে দুজনের সাথে সে থাকে, মানে তার আগের বিল্ডিংয়ে। যদিও পরে খোঁজ নিয়ে জানা যায় যে বছর 2-3 আগে ওই ঘরে গলায় দড়ি দিয়ে এক যুবক আত্মহত্যা করে এবং তারপর দাদা ছাড়া আরও বেশ কিছু জন ওই ঘরে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, কিন্তু হস্টেল কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থা নেননি। কিন্তু দাদার সাথে এমন ঘটনা ঘটার পর তারা ঘরটাকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেন। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানিও, আর যদি আমার ঘটনা সিলেক্টেড হয় তাহলে কবে আপলোড হবে সেটাও জানিও। জানি না কতটা গুছিয়ে লিখতে পেরেছি। তোমাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করার ইচ্ছা রইল। ভালো থেকো প্রেত কথা পরিবারকে নিয়ে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। থ্যাংক ইউ অনুরাগ, অসাধারণ একটি ঘটনা শুনলাম। সত্যি এই ঘটনার কোনো হিসেব মেলানো যায় না, এমন একটি ঘটনা শুনলাম। আশা করছি আপনাদেরও এই ঘটনাটা ভালো লেগেছে। চলুন আজকের পরবর্তী ঘটনায় যাওয়া যাক। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডের সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। শুনছেন প্রেত কথার 561 নম্বর এপিসোড। এরকম একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। এমন কিছু ঘটনা যেগুলো পথ চলতি রাস্তায় হঠাৎ করে আমরা ফেস করি এবং যখন আমরা ফেস করি তখন বুঝতে পারি না, কিন্তু পরে গিয়ে আমাদের মনে হয় যে আমরা প্রশ্ন করি নিজেদেরকে যে এটা কেন ঘটলো এবং এটা কি ঘটলো। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। রাহুল লিখে পাঠাচ্ছেন, বলছেন, হ্যালো গৌরবদা, কেমন আছো? আমার বাড়ি ক্যানিং, কাজের জন্য হরিয়ানাতে আসা। আমি কাজ করি হরিয়ানার আইটিসি কোম্পানিতে। আমাদের কাজের সময় ভোর 5টা থেকে 7টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত। প্রায় সবই ঠিক ছিল। সকালে যেতাম প্রায় 2 মাস, তেমন কোনো কিছু হয়নি। কখনো একাও যেতাম, সেরকম কোনো কিছু ঘটে না বললেই চলে। প্রথমেই বলে রাখি, আমার ভূত দেখার ইচ্ছে সেই ছোটবেলা থেকেই, কিন্তু ভয়ও লাগে রাত্রিবেলা একা থাকলে। অনেক কথা হলো, এবার আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটার কথা বলি। প্রতিদিনের মতো একদিন আমি আর হিমুদা কাজে যাই। ঠিক তখন ওই 4:30 নাগাদ হবে, আর এটা সকালবেলা, কিন্তু মানে আমরা 4:30 নাগাদ বেরিয়েছি, 5টার সময় আমরা ঢুকবো আর কি অফিসে। বলে আর কি, হিমুদা হলো আমার রুমমেট। আমরা দুজন রাস্তায় হাঁটতে থাকি, দুজনে মিলে গল্প করতে করতেই আর কি মারতে মারতে যাচ্ছি। ঠিক সেই সময় রাস্তার ডান দিকে দেখে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন।
এবং ওনার থেকে আমাদের দূরত্ব খুব বেশি না, ওই 10 থেকে 15 মিটার। তো সেই মহিলাটি অ্যাকচুয়ালি বসেছিলেন, বেসিক্যালি উনি বসে কিছু একটা কাজ করছিলেন। তার পরনে ছিল একটা সবুজ রঙের শাড়ি এবং সাদা রঙের ব্লাউজ, গায়ের রং ছিল কালো, মানে বেশ কালো আর কি তিনি। তো ঠিক সেই সময় মহিলাটি যে বসেছিল সে আমাদেরকে দেখার সাথে সাথে উঠে দাঁড়ায় এবং উঠে হাঁটতে শুরু করে। এবার আমরা যত কাছে যাই ওই মহিলার পায়ের স্পিড যেন আরো বাড়তে থাকে এবং নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না কত জোরে একজন হাঁটতে পারে। আমরা যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তার সামনেই আর কি মেইন রোড। আমাদের কোম্পানিতে যেতে হয় বাম দিকে, আর ডান দিকে পুরো হাইওয়ে বললেই চলে, ফাঁকা, একদমই ফাঁকা, কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই। রাস্তার দুই পাশে গাছ এবং অন্য কিছু দেখা যায় না। তো সে মহিলার পিছনে আমরা একটু জোরেই হাঁটতে থাকি এবং ওই মহিলা আরো জোরে হাঁটতে থাকে। আমার সাথে যে ছিল সে ইয়ার্কি মেরে বলছিল যে ধর আমরা মেইন রোডে উঠে দেখলাম যে মহিলাটা নেই, তাহলে কি করবি? আমি বললাম চলো না, দেখি না কি হয়। দাদা কি বলবো, মুখের কথা মুখেই রয়ে গেল। সত্যি সত্যি আমরা মেইন রোডে ওঠার পর সে ভদ্র মহিলাকে আর কোথাও দেখতে পেলাম না। প্রায় 5-6 মিনিট ধরে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম, কিন্তু কাউকে দেখতে পাইনি। সেখানে দুটো কুকুর ছিল আমাদের সাথে, কুকুর দুটো ঘেউ ঘেউ করতে শুরু করলো এবং আমাদের আগে যে মহিলাটি ছিল সে মহিলা আমাদের চোখের সামনে থেকে কোথায় আড়াল হয়ে গেলেন আমরা কেউ জানি না। এবং আমরা যে বিশাল ভয় পেয়েছি তা কিন্তু না, কিন্তু আমরা যখন ফিরে এসেছি সেই দিন রাত থেকে আমাদের দুজনেরই টানা 3 দিন জ্বর ছিল। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। এই ছিল ঘটনা, বড় অদ্ভুত একটা ঘটনা। মানে হয়তো খুব ভয় লাগবে না, কিন্তু এরকম ঘটনা হয়তো আপনাদেরও অনেকের সাথে বহুবার ঘটেছে যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন এবং যেতে যেতে হঠাৎ করে আপনি দেখছেন যে সামনে যিনি হাঁটছিলেন তাকে আর দেখতে পাচ্ছেন না, অথচ তার ডান দিক বাঁ দিক কোনো দিকেই যাওয়ার নেই, একদমই রাস্তাটা সোজা, অথচ তিনি আর সামনে কোথাও নেই। এটাকে অলৌকিক বলবো না ভুতুরে বলবো না চোখের ভুল বলবো আমি জানি না। আমি ঘটনাটি পেয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাই আমাদেরকে ঘটনা পাঠান, ভালো খারাপ সব মিলিয়ে আমাদের কাছে বিভিন্ন রকমের ঘটনা থাকে। আপনারাই সিলেক্ট করুন আপনাদের নিজেদের পাঠানো ঘটনা আপনাদের কেমন লাগছে। আমাদের ঘটনা পাঠান প্রেতকথা@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা সত্য ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন। আমরা সেই ঘটনা পড়ে শোনাবো আপনাদেরকে আমাদের প্রেতকথার এপিসোডে প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময়। চলুন আজকের পরবর্তী ঘটনায় যাওয়া যাক। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। নমস্কার গৌরবদা, আশা করি তুমি এবং আমাদের প্রেতকথা পরিবার ভালো আছো। আমার নাম বিজয় মণ্ডল, আমার বয়স 24 বছর এবং আমি মালদা জেলার একটা ছোট্ট গ্রাম বামনগোলায় বসবাস করি। আমার একটা নেশা রয়েছে প্যারানর্মাল জিনিস নিয়ে গবেষণা এবং ইনভেস্টিগেট করা, যে কারণে আমার কাছে বহু ইন্টারেস্টিং ঘটনা রয়েছে যেগুলি এই ঘটনাটি সিলেক্ট হলে ভবিষ্যতে তোমার সঙ্গে শেয়ার করব। তোমার কাছে আমার একটি অনুরোধ রইল যে যদি তোমার সঙ্গে সহজে ঘটনা শেয়ার করার একটি সহজ পদ্ধতি তুমি আমাকে বলে দাও তাহলে খুব সুবিধে হয়। এটাই সব থেকে সহজ পদ্ধতি আমার সঙ্গে ঘটনা শেয়ার করার। অন্যান্য হয়তো মনে হতে পারে যে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করলে আমি হয়তো অনেক তাড়াতাড়ি সেই ঘটনাটা পড়বো। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম নয়। আমি নিজে পার্সোনালি হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়া খুব কম ইউজ করি। আমি শুধুমাত্র আমার কাজটুকু করে দিয়ে আমি জেনারেলি পার্সোনাল লাইফে বেশি ইনক্লাইন্ড থাকি এবং নিজের পড়াশোনা, নিজের আমার যে ভালো লাগার জায়গাগুলো সেগুলোর মধ্যে বেশি থাকি। সো আমার একটা টিম আছে যে টিম কিনা এই সম্পূর্ণ কাজটাকে তদারকি করে। তো তাদের কাছে যখন খুব সহজে আমার ঘটনাগুলো পৌঁছে যায় তখন আমার কাছেও খুব সহজে পৌঁছে যায় ঘটনাগুলো। আমিও সব ঘটনাগুলো জানতে পারি এবং আমাদের যে অফিসিয়াল মেল অ্যাড্রেস এটাই আমরা লাস্ট 5 বছর ধরে আমাদের সাথে সব থেকে সহজে কানেক্ট করার উপায় হিসেবে ব্যবহার করছি। আমি প্রেতকথার ব্যাপারে জানতে পারি আমার এক মনের মানুষের কাছ থেকে, যাকে আমি খুব ভালোবাসি। সে আমাকে আজ থেকে 4 মাস আগে প্রেতকথার ব্যাপারে বলে যে এটি পশ্চিমবঙ্গের একটি হরর পডকাস্ট, ইন্ডিয়ার ওয়ান অ্যান্ড অনলি বেস্ট হরর পডকাস্ট যার নাম প্রেতকথা। আর সেটি জানার পর আমি মাত্র 4 মাসের মধ্যে তোমার চ্যানেলে যতগুলো এপিসোড রয়েছে সব কটা কমপ্লিটলি শুনে ফেলি। আর আমার এটাই শুনে ভালো লাগে যে এমন একটি পডকাস্ট এক্সিস্ট করে যেখানে গল্প নয় ঘটনা শোনানো হয়। প্রথম থেকেই আমি
সে ঘটনাগুলি ভালোবাসতাম, যে ঘটনাগুলিতে রাস্তায় রাতে গাড়ি চালানোর সময় ড্রাইভারদের সঙ্গে অলৌকিক ঘটনা ঘটে। কিন্তু আমি জানতাম না যে আমার সঙ্গে এমন একটি অলৌকিক ঘটনা সেই রাতে ঘটে যাবে। ঘটনাটি ঘটেছিল 2024 সালের সেপ্টেম্বর মাসে। আমি বাড়িতে একটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা করেছিলাম, যার মালপত্র আনার জন্য আমি আমার বাবার অটোরিকশা নিয়ে কেন্দুপুকুর নামক একটি গ্রামের জলের ফ্যাক্টরিতে যেতাম। তোমাকে রাস্তার বিবরণটা দিই। বামনগোলা থেকে দক্ষিণ পূর্ব দিকে 6 কিলোমিটার দূরত্বে রয়েছে পাকুয়াহাট, আর পাকুয়াহাট থেকে মালদার রাস্তায় 8 থেকে 9 কিলোমিটার দূরত্ব হলো কেন্দুপুকুরের। সেপ্টেম্বর মাস 2024-এর দুর্গাপুজোর ঠিক কিছুদিন আগে সন্ধ্যায় আমি আমার বাবার অটো রিক্সাটি নিয়ে বেরিয়ে পড়ি অর্ডার আনতে। আমার বাড়ি থেকে পাকুয়া যাবার রাস্তাটা 2.5 কিলোমিটার গেলে আরেকটি গ্রাম পড়ে, যার নাম তিতপুর। সেই গ্রামটি পার হলেই রাস্তার দুধারে ফাঁকা মাঠ ছাড়া আর কোনো কিছুই নেই। তখন সময় বিকেল 4:30। আমি সন্ধ্যাবেলা বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোই। তিতপুর পার হয়ে যখনই সেই ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালাতে থাকি, হঠাৎ করে আমার সামনে দুটি কালো কুকুর এসে দাঁড়িয়ে যায়। আমি যতই হর্ন দিই না কেন, কুকুরগুলি কিছুতেই সরছে না, এবং কুকুরগুলো কিছুটা সামনে আসতেই আমার গাড়িটা হুট করে বন্ধ হয়ে পড়ে। আমি গাড়ি থেকে নামি, মোটামুটি এদিক ওদিক দেখতে থাকি, কিন্তু সেই কুকুর দুটিকে আর কোথাও খুঁজে পাই না। তো আমি ভাবি হয়তো কুকুরগুলো চলে গেছে। তারপর আমি আবার গাড়িতে উঠে স্টার্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার গাড়ি কোনোভাবেই স্টার্ট হচ্ছে না। মোটামুটি 30 মিনিট পেরিয়ে গেল, 1 ঘন্টা পেরিয়ে গেল, তবুও গাড়ি স্টার্ট হয় না। আস্তে আস্তে আমি খেয়াল করলাম যে সন্ধে গড়িয়ে তখন রাত হচ্ছে, অন্ধকার নেমে আসছে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে মাত্র 300 মিটার এগিয়ে গেলেই একটি পাড়ায় ঢোকার পথ রয়েছে, আর সেই রাস্তার পাশে ছিল একটি রোড ল্যাম্প লাগানো। অন্ধকার ঘনিয়ে আসতেই সেই রোড ল্যাম্পটি হুট করে জ্বলে উঠল। আমি মনে মনে ভাবলাম যে গাড়িটি সেই ল্যাম্পের নিচ অবধি টেনে নিয়ে যাই, তারপর সেখান থেকে একটা ব্যবস্থা করা যাবে। আমি গাড়িটা আস্তে আস্তে টেনে নিয়ে সেই রোড ল্যাম্পের নিচে গিয়ে দাঁড়াই। পুরো রাস্তায় সেই মুহূর্তে আমি ছাড়া আর কেউ নেই। আমি গাড়ি থেকে নেমে পিছন দিকে গিয়ে ইঞ্জিন চেক করতে থাকি যে কোনো সমস্যা হয়েছে কিনা, এবং বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করতে থাকি। আমি তখন আমার কাজ করছিলাম, সেই মুহূর্তে অপর দিক থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে। সে আমাকে বলে, খোকা কোথায় যাচ্ছ? আমি গাড়ির ইঞ্জিনের দিকে তাকিয়ে উত্তর দিই, কাকিমা যাবো তো ঠিকই, কিন্তু গাড়িটা যে বন্ধ হয়ে গেল, স্টার্টই নিচ্ছে না। আমি তখনও রাস্তার অপর প্রান্তে কে দাঁড়িয়ে আছে তাকে দেখার চেষ্টা করিনি। খানিকক্ষণ পরে আবার সেই মেয়েলি কণ্ঠ ভেসে আসে আর বলে, আরে ও খোকা, কোথায় যাবে সেটা তো বলো। আমি নিচের দিকে তাকিয়ে উত্তর দিই, কাকিমা কেন্দুপুরের দিকে যাব কাজের জন্য। হঠাৎ করে সে উত্তরটি দেওয়া মাত্র সেই মেয়েলি কণ্ঠটি আরো গম্ভীর হয়ে যায়। আমি কিন্তু মন দিয়ে কাজ করছি এবং উত্তর করছি, আমি দেখার প্রয়োজনই বোধ করছি না কে কথা বলছে আমার সাথে। হঠাৎ করে সে মেয়েলি কণ্ঠটি অত্যন্ত গম্ভীর হয়ে যায় আর বলে যে, কেন্দুপুকুর যাবি? আমায়ও সঙ্গে নিয়ে যাবি? আমি অবাক হয়ে যাই। কিছু মুহূর্তের জন্য আমার মাথায় একটা প্রশ্ন জেগে ওঠে, এতটা গম্ভীর কোনো মেয়েলি কণ্ঠ কি হতে পারে? মুখহীন মহিলা। আমি আস্তে আস্তে মাথাটি তুলে দেখার চেষ্টা করি যে আমি এতক্ষণ কাকে উত্তর দিচ্ছিলাম। প্রথমে দেখি যে একটা দুটো শ্যামবর্ণ পা। তারপর আস্তে আস্তে মাথা তুলতে খেয়াল করি মহিলাটি পরে আছে একটা ছেঁড়া গোলাপি রঙের শাড়ি। কিন্তু যখনই আমি সেই মহিলাটির মুখ দেখার চেষ্টা করি, আমার হাড় হিম হয়ে যায়। আমি দেখি যে কানের জায়গায় কান রয়েছে, মাথায় চুল রয়েছে, কিন্তু মুখমণ্ডল কোথায়? আমি এক মুহূর্তে আমার মাথাটি আবার নিচের দিকে নামিয়ে দিই, আর এমনভাবে আমি আমার কাজ করা শুরু করি যেন আমি কোনো কিছুই খেয়াল করিনি। সেই মুহূর্তে আমার মাথায় একটা বুদ্ধি আসে, আরে আমি তো এখনো অটোর কিক স্টার্টটা দিয়ে গাড়ি স্টার্ট করার চেষ্টা করিনি। আমি দৌড়ে সামনের দিকে যাই আর গাড়ির কিক স্টার্টটা ধরে হাত দিয়ে টানতে থাকি। কিক স্টার্টটা মারছি চেষ্টা করতে করতে সেই মুহূর্তে আমার পিছনে একটা বয়স্ক কর্কশ বৃদ্ধের কণ্ঠ ভেসে আসে। আমাকে জিজ্ঞাসা করে যে, কি দাদু ভাই, কি হয়েছে? আমি পিছন না ঘুরে উত্তর দিই যে, দাদু গাড়িটা বন্ধ হয়ে গেছে, স্টার্ট হচ্ছে না, তাই কিক মেরে স্টার্ট দেওয়ার চেষ্টা করছি। কারণ আমি না ততক্ষণে বুঝে গেছি যে কি হচ্ছে আমার সাথে। কারণ এই ধরনের অনেক ঘটনা আমি শুনেছি, হাইওয়ের ঘটনা আমি শুনেছি, রাস্তার ঘটনা আমি শুনেছি, এবং আমি নিজেও প্রাইমারিলি বিশ্বাস করি এই ধরনের ঘটনায়। যখন সেই ভদ্রমহিলার মুখ আমি দেখতে পাইনি, আমি বুঝে গেছি আমার সাথে কিছু খারাপ হচ্ছে।
7 থেকে 8 বার চেষ্টা করার পর গাড়িটা স্টার্ট হলো। পিছন থেকে আবার সেই বয়স্ক লোকটার কথা ভেসে এলো। আমি কিন্তু তাকাইনি পিছন দিকে। যাক দাদু, তাহলে তোমার গাড়িটা স্টার্ট হয়েছে, আমার বাড়ি যাওয়ার সময় চলে এসেছে, আমি যাই তাহলে। গাড়ি স্টার্ট হওয়া মাত্রই আমি গাড়িতে উঠে বসলাম, আর সেই মুহূর্তে পিছন ঘুরে তাকালাম। দেখলাম যেখান থেকে সেই বয়স্ক বৃদ্ধটির কণ্ঠস্বর ভেসে আসছিল সেখানে কেউ নেই। সেই পাড়ায় যাওয়ার রাস্তাটির পাশে একটা ছোট জঙ্গল রয়েছে। আমি যখনই গাড়িতে উঠে গাড়ি চালানোর চেষ্টা করি, আমি আমার বাম দিকে তাকিয়ে দেখি সেই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে সেই মহিলা, সে গোলাপি রঙের ছেঁড়া শাড়ি পরা। কিন্তু এবার তার মুখমণ্ডলের জায়গায় একটা পরিবর্তন এসেছে। সেখানে সেই অন্ধকার রাতেও আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তার ঠোঁট চিরে কপাল অবধি গেছে এক বিশ্রী হাসি, আর তার সেই সাদা দাঁতগুলো সে অন্ধকার অমাবস্যার রাতেও ঝলমল করে যেন আমার দিকেই আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। আমি কিছু না ভেবেই গাড়িটি চালিয়ে নিজের গন্তব্যস্থলে যাওয়া শুরু করি। মোটামুটি 30 মিনিট পর আমি পৌঁছে যাই আমার সেই জলের ফ্যাক্টরিতে। সেখানে গিয়ে সেখানকার কর্মচারীদের সঙ্গে এই ঘটনাটা শেয়ার করি। কি মনে হচ্ছে দাদা, ঘটনাটা এখানে শেষ হয়ে গেল? একদমই না, এখনো কিছুটা বাকি রয়েছে। আমি আমার গাড়িতে সেই অর্ডারগুলি লোড করে রাত 9টা নাগাদ সেখান থেকে বেরিয়ে পড়ি আমার বাড়ি আসার জন্য। সারা রাস্তায় সেরকম কোনো সমস্যা হয়নি আমার, কিন্তু আমাকে বাড়ি আসতে হলে সেই রাস্তা দিয়ে আবার যেতে হবে। আমি সেই জায়গাটির কাছাকাছি আসতেই দূর থেকে লক্ষ্য করি সেই মহিলাটি রাস্তার পাশ দিয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। আর কি আশ্চর্য ব্যাপার, আমার পাশ দিয়ে যেসব গাড়ি যাচ্ছে তারা সেই মহিলাটির উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তার কিছুই হচ্ছে না। আমি সম্পূর্ণ বুঝে গেছি তখন কি ব্যাপার। আমি আস্তে আস্তে আমার পথে এগোতে লাগলাম। আমার বুক ধুকপুক করতে শুরু করলো। হঠাৎ আমি যেদিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আমার ঠিক গাড়ির সামনে সেই মহিলাটি এসে দাঁড়িয়ে পড়ে। আমি মনে মনে ভাবি, যা হবে দেখা যাবে, দরকার হলে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেব। আমি সেইভাবে গাড়িটি স্পিড আরো বাড়িয়ে দিই। যখন আমি তার একদম সামনাসামনি চলে আসি, সে হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে যায়। আমি আমার গাড়ি না থামিয়ে সেইভাবে একদম বাড়িতে চলে আসি। তারপর গাড়িটি আনলোড করে স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। তারপর কোনো সমস্যা হয়নি। তারপরেও আমি অনেকবার সেই রাস্তা দিয়ে যাওয়া আসা করেছি, কিন্তু সেই রকম কোনো ঘটনা ঘটেনি। আমি জানি না দাদা এটা কোনো অলৌকিক ঘটনা ছিল কিনা, নাকি আমি জাস্ট ইম্যাজিন করেছিলাম ঘটনাগুলো, কিন্তু এটা আমার সঙ্গে ঘটে যাওয়া বহু ঘটনার মধ্যে একটা। আশা করি ঘটনাটি ভালো লাগবে এবং আমাকে ক্ষমা করে দিও যদি ঘটনাটা অনেক বড় হয়ে যায়। আসলে ঘটনা বড় হলে আমার আরও বেশি আনন্দ লাগে। আর ঘটনা শেষ করার আগে আরেকটা কথা বলে রাখি, ঘটনার শুরুতেই যে দুটি কুকুরের কথা বলেছিলাম সেই দুটি কুকুরকে আমি কোনোদিনও দেখিনি, খুঁজেও পাইনি। আমি এই রাস্তা দিয়ে প্রতিদিনই একবার দুবার যাতায়াত করি, সকাল হোক রাত হোক, আমি কুকুর দুটোকে কখনো কোথাও দেখিনি। তো এই ছিল ঘটনা। ভালো থেকো, প্রার্থনা করব যে আমাদের প্রেত কথা পরিবারের যত সদস্য আছে তারাও ভালো থাকুক, এবং এই বলে আজকের ঘটনাটি এখানেই শেষ করলাম। যদি আমার এই ঘটনাটি সিলেক্ট হয় তাহলে তোমার কাছে অনুরোধ রইল যে কত নম্বর এপিসোডে আমার এই ঘটনা শোনানো হবে সেটা একটু জানিয়ে দিও। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অসাধারণ একটি ঘটনা আমরা শুনলাম বিজয়ের কাছ থেকে। এই ঘটনাটাও আমার বেশ ভালো লাগলো। আজকের আমার সব কটা ঘটনাই বেশ অন্যরকম লাগছে, ভালো লাগছে। চলে যাই আজকের আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনায় যাওয়ার আগে একবার বলি, আপনারা কিন্তু একটু বেশি বেশি করে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টেই আমরা এত দূর এসেছি। আপনাদের সাপোর্ট সিস্টেম সবসময় আমাদের সাথে ছিল বলেই আজকে আমরা এই জায়গায়। আমরা 561 নম্বর এপিসোড করছি আজকে। বুঝতেই পারছেন যে একটা শোকে কত বছর ধরে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি, কতটা ডেডিকেশনের সাথে এই শোটাকে চালাচ্ছি। আপনারা এই ডেডিকেশনটা বুঝতে পারেন, আমি জানি। সো আপনারা কিন্তু আরো একটু বেশি বেশি করে আমাদের এপিসোডগুলিকে শেয়ার করুন এবং আরো বেশি বেশি মানুষের কাছে আমাদের প্রেত কথাকে পৌঁছে দিন প্লিজ, এবং বেশি বেশি করে ঘটনা পাঠান আমাদেরকে, ভালো ভালো ঘটনা পাঠান, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে ঘটনা পাঠান। তাহলে হয়তো আমাদের এই প্রেত কথা আরো দূর এগিয়ে যাবে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ডিয়ার গৌরবদা, আমি রূপঙ্কর দাস বরানগর থেকে বলছি। আশা করছি তুমি এবং প্রেত কথা পরিবার ভালো আছো। আজকে যে ঘটনাটা আমি বলবো সেটা আমার এক প্রিয় বন্ধুর জীবনে ঘটে যাওয়া এক বিভীষিকাময় ঘটনা। কিছু মানুষ বিশ্বাস করে পৃথিবীর সব কিছুরই এক্সপ্লেনেশন আছে, কিন্তু তাদের উদ্দেশ্যে আমি এই ঘটনাটি রাখছি। এই ঘটনার কোনো এক্সপ্লেনেশন দেওয়ার কথা বলছি। বন্ধুর নাম পরিবর্তন করে রাজীব রাখলাম। শুরু হচ্ছে সেই মেয়েটা।
আজ থেকে প্রায় বছরখানেক আগের কথা, যখন রাজীবের মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, তার পরপরই তাদের টিউশন ব্যাচের একটা মেয়ে আত্মহত্যা করলো। আত্মহত্যার কারণ বাড়ি থেকে তার বিয়ে ঠিক করে দিয়েছিল, কিন্তু সেই মেয়ে আরও পড়তে চায় এবং তাকে বিয়ে দেওয়ার জন্য গায়ে হাত তোলা হয় এবং বাজে কথা শোনানো হয়। তো মেয়েটা এসব অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। তারপর রাজীব আমাদের স্কুলে ক্লাস 11-এ ভর্তি হয়। সে থেকে আমাদের বন্ধুত্ব, একসাথে ঘোরা, সিনেমা দেখা, খাওয়া, আড্ডা, গেম খেলা এসব চলতেই থাকতো। তো গত ডিসেম্বরের গোড়ায় আমরা সিনেমা দেখে রাতের লাস্ট মেট্রো করে ফিরছি। লাস্ট কামরায় ওই আমাদের নিয়ে জনা 5 লোক। রাজীব আমার পাশে বসেছিল। ও হঠাৎ করে এখানে যেন একটা পাগল হয়ে গেল। নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো যে এখানে এসে গেছে, ও আমাকে মারতে চায়। আমি শরীর ধরে জোরে ঝাঁকাতেই ও আবার স্বাভাবিক হয়ে গেল। সহযাত্রীরা বিরক্ত হলো এবং আমি একটু বিস্মিত হলাম। এরপর বরানগর মেট্রো স্টেশনে নামলাম। এখানে বলে রাখা ভালো, বরানগর মেট্রো আর রেল স্টেশন দুটো পাশাপাশি। তো সিগন্যাল হলুদ ছিল। শর্টকাটে রেল লাইন ক্রস করার সময় দেখি যে ও হঠাৎ করে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং সিগন্যালটা সবুজ হয়ে গেছে। আশপাশের লোক সবাই চিৎকার করতে শুরু করেছে যে ভাই ট্রেন আসছে, ট্রেন আসছে। আমিও বলছি আরে ট্রেন আসছে, তাড়াতাড়ি আয়। আর ও ওখানে দাঁড়িয়ে একটা কেমন যেন করছে। আমি দৌড়ে ওর কাছে যাই এবং ওর শরীরে একটা ঝাঁকানি দিই এবং ওর হুঁশ আসে। তারপর ওকে বাড়ি পৌঁছে দিয়ে আমি ওর মাকে সব কথা ফোনে জানাই যে এরকম এরকম ব্যাপার, ও অদ্ভুত কিছু বিহেভিয়ার করছে। পরদিন ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল যে ও এখন একটু মানসিক অসুখে ভুগছে। এরপরও বদলাতে শুরু করলো। আমরা একসাথে বিজিএমআই খেলতাম, ও সেসব বন্ধ করে দিল। স্কুলে ফার্স্ট হওয়া ছেলে সেকেন্ড সেমিস্টারে টায় পাশ করেছে। শরীর ভেঙে গেছে, ছেলেটা একদম পাল্টে গেছিল। আমি ওদের বাড়ি গেলাম, জিজ্ঞাসা করলাম যে এই ওই দিন কি হয়েছিল তোর। ও তখন সবিস্তারে একটা ঘটনা বলল। ও বলল একটা মেয়ে ওকে এর আগেও অনেকবার দেখা দিয়েছে এবং এই নিয়ে 5ম দেখা দিচ্ছে। আর এও বলল যে ও ওকে প্রমাণ দিচ্ছে যে ভূত বা অশরীরী সত্যি হয়। আমি জিজ্ঞাসা করলাম মানে কিসের প্রমাণ, তোর সাথে ওর কিসের সম্পর্ক? উত্তরেও বলল আমরা যখন ক্লাস 10-এ পড়তাম তখন মাঝে মাঝে আমাদের ব্যাচে ঝগড়া লাগতো। এক পক্ষ বলতো যে ভূত আছে, আরেক পক্ষ বলতো ভূত নেই। তো সেই মেয়েটা ছিল ভূতে বিশ্বাসী। একদিন রাজীব আর মেয়েটার মধ্যে বাজি বা বেট হয় যে মেয়েটা রাজীবকে ভূত দেখাবে। রাজীব মেয়েটাকে অনেক রকম কথা শোনায় এবং বলে যে কোনোভাবেই এটা সম্ভব নয়। এবং রাজীবের বিশ্বাস এখন সেই মেয়েটা নিজে রাজীবকে তার অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। মানে আমি নিজেকে এটাই প্রশ্ন করছি, তাহলে কি মেয়েটা যখন মারা গেল তারপর ও ওর প্রতিশ্রুতি রাখতে রাজীবকে এভাবে দেখা দিচ্ছে? এর কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নেই। এইসব শুনে আমার রীতিমতো ভয় করতে শুরু করলো যে মেয়েটা যদি ওকে মেরে দেয়। এরপর রাজীব আরও পাগলাটে হয়ে গেছিল, সারাদিন ঘর থেকে বেরোতো না, মেসেজের জবাব দিত না। তো একদিন আমি ওর হোয়াটসঅ্যাপে হনুমান চল্লিশার রেকর্ডার শ্লোক পাঠাই এবং ভাগ্যক্রমেও সেটা শুনে এবং পড়ে এবং তারপর থেকে আস্তে আস্তে অনেকটাই সুস্থ হয়ে ওঠে। তারপর থেকে ও সারাদিনে 4 বার করে হনুমান চল্লিশা পড়ে। এখন অনেক সুস্থ আছে। পরে ওর মা বাবাকে এগুলো জানানো হয়। আমি সকল শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন এটিকে ঘটনা হিসেবেই একটি নেন। নমস্কার। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ছোট ঘটনা, কিন্তু ঘটনাটার ইম্প্যাক্ট অনেক বেশি। মানে আমরা কি তাহলে মৃত্যুর পরে যে জীবন থাকে সেই জীবনে অনেক কিছু প্রমাণ করার জন্য ফিরে ফিরে আসি? কে জানে কি ঘটনা, কিভাবে ব্যাখ্যা দেব। তবে রূপঙ্কর যে ঘটনাটা আমাদের পাঠিয়েছে, এই ঘটনাটা কিন্তু আমার বড়ই অবাক লেগেছে। আজকে সবকটা ঘটনাই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা এভাবেই প্রেত কথার সব সময় পাশে থাকবেন। চলুন চলে যাই আজকের শাউট আউট সেকশনে, অর্থাৎ আগের দিনের এপিসোডে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের কিছু নাম এখন পড়ে ফেলার পালা। কমেন্ট করছেন রত্না সিং, রাতে প্রেত কথা শুনতে ভয় পাই, তাই দিনের বেলা শুনে আমার মতো আর কে কে আছো। অনেকেই আছেন যারা দিনের বেলায় প্রেত কথা শোনেন, কিন্তু প্রেত কথা শোনাটা কিন্তু মাস্ট। প্রেত কথাটা কিন্তু শুনতে হবে। মিষ্টু দেবনাথ লিখছেন আমি রাতে ভয় পাই, তার জন্য দিনে দেখি। আমি আসাম থেকে দেখছি, ভীষণ ভালো লাগছে। আমাদের মধ্যে রয়েছেন অঙ্কিতা বিশ্বাস 1150 লিখছেন ফার্স্ট ঘটনাটা শুনে লাস্টে চোখে জল চলে আসলো। রিঙ্কি সরকার লিখছেন আজকের প্রত্যেকটা ঘটনাই খুব ইমোশনাল ছিল। শুভ্র দাস লিখছেন দাদা এই নানা সাউন্ডটা দারুণ ভয় লাগে,
লাগে। অনেক ভালো থেকো, তোমার ফ্যামিলি অনেক ভালো থাকুক। শান্তনু মুখার্জি লিখছেন, দিন গনে মন, পৃথিবী হলো গোল, শুক্র আর রবিবার শীতের কনকন, গৌরবদার সাথে ভূতের গল্পের আয়োজন। আরে ওয়াহ ক্যা বাত। শ্রেয়া অধিকারী লিখছেন, অপেক্ষাতে ছিলাম। মৌমিতা সরকার লিখছেন, খুব খুব ভালো লাগে তোমার ঘটনা শুনতে। আমাদের মধ্যে কমেন্ট করেছেন অরুণিমাদি কমেন্ট করেছেন। আমাদের মধ্যে রয়েছেন আকাশ এডিট, ঘটনা শুনতে শুনতে বলছি ঘটনাগুলো অসাধারণ। গৌরব ব্যানার্জি লিখছেন, সব ঘটনাগুলো খুব ভালো লাগলো, সব থেকে বেশি বাবা এবং মেয়ের ঘটনাটি অসাধারণ লাগলো। একটি বাবা নিজের মেয়ের প্রতি সব সময় ভালোবাসা দেন, মৃত্যুর পর দূরে যেতে পারেননি। লাভ ইউ প্রেত কথা, লাভ ইউ গৌরব দা, থ্যাংক ইউ, লাভ ইউ টু ব্রাদার। আমাদের মধ্যে রয়েছেন পূর্ণিমা শর্মিষ্ঠা, আমাদের মধ্যে কমেন্ট করেছেন দেবারতী সেনগুপ্ত, কমেন্ট করছেন পাস্তা দাস লিখছেন অসাম, রয়েছেন বিপান, কমেন্ট করেছেন রহিম মল্লিক লিখছেন খুব ভালো ঘটনা। আবেদুল হক লিখছেন দারুণ লাগলো আজকের ঘটনাগুলি যেমন ভয়ের তেমন রোমাঞ্চকর, ধন্যবাদ দাদা। দীপিকা স্বর্ণকার লিখছেন, 4টে স্টোরি খুব ভালো, খুব ভয় পেয়েছি। শিল্পা পল লিখছেন দারুণ। শুভ্রা দাস বৈশাখী কমেন্ট করছেন, দাদা আমি 2020 সাল থেকে শুনি কিন্তু কখনো কমেন্ট করিনি, তবে আজ মনে হলো কমেন্টটা করে দিই। এমন অনেক সত্য ঘটনা আছে আমার কাছে, একদিন লিখতে বসে আমার ইমেলটাই ডিলিট হয়ে গেছিলো, তারপর থেকে লেখার আর সাহস পাইনি। আমি বলবো বৈশাখী আবার লিখে পাঠিয়ে দাও আমাদেরকে ঘটনা, এবং তোমার এই ঘটনার অপেক্ষায় কিন্তু আমরা থাকবো। আমার মনে হয় প্রেত কথা সবাই তোমার কাছ থেকে ঘটনার অপেক্ষায় থাকবে। শর্মিলা পারুই লিখছেন, আজ একটা ছোট্ট ঘটনা ঘটলো আমার সঙ্গে, কিছু মিনিটের জন্য প্রেত কথায় শুনতে শুনতেই ঘটলো। আমি ঘটনা শুনছিলাম কানে হেডফোন দিয়ে, হঠাৎ কিছু মনে হতে হেডফোনটা খুললাম কান থেকে, শুনলাম জানলায় কেউ টোকা মারছে। আজ আমি ঘরে একা, মা বাপি মামার কাছে, আমি পাত্তা দিলাম না, কিন্তু ভয় লেগেছে। আবার কিছুক্ষণ পর শুনলাম জানলায় কেউ যেন ঢিল ছুঁড়ছে, অজস্র ঢিল একের পর এক ছুঁড়েই চলেছে। ভয়ে আমি মুখ চাপা দিয়ে দিই। আমাদের টিয়া পাখি আছে, সে আমাদের ঘরেই থাকে রাতে, কিন্তু ও কোনো কিছুতেই জাগে না বা কোনো ডাকেও ও কোনো সারা শব্দ করে না। কিন্তু যখন ঢিল পড়ার আওয়াজ শুরু হলো তখন মিঠু জোরে জোরে চিৎকার করতে থাকে এবং দেখতে থাকে, এবং কিছুক্ষণ বাদে সেটা নিজে থেকেই থেমে গেল। এখন মনে হচ্ছে এই রাত কোনো রকমভাবে কাটাতে পারলে বাঁচি। এটা হয়েছে 12টার দিকে, তবে ঘটনা পুরো শুনেছি, দারুণ ছিল ঘটনাটা। শর্মিলা পল লিখছেন, দারুণ প্রেত কথা শুনতে শুনতে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে যায় তাহলে সেটা তো মনে হয় সম্পূর্ণ অন্যরকম একটি অনুভূতি। চলুন আজকের মতো এপিসোড এখানে শেষ করছি, এবং আপনারা এভাবেই প্রেত কথা শুনতে থাকুন। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।